ইংলিশটা নাও স্টুডেন্ট আমরা এখন একটা সার্কিট প্রবলেম, ইলেকট্রিক সার্কিটের প্রবলেম নিয়ে আলোচনা করবো। নাও consider a circuit shown if all the cells have negligible internal resistance, what will be the current through 2 ohm resistor when the steady state is reached? আমরা সকলে জানি যখন কারেন্ট পাসিং করে ক্যাপাসিটরের মধ্যে দিয়ে, তখন ক্যাপাসিটরের মধ্যে দিয়ে কারেন্ট কোনো পাসিং করতে পারে না। সো ক্যাপাসিটর ইজ আনএবল টু ক্যারি এনি কারেন্ট ফর ডিসি কারেন্ট, নট এসি কারেন্ট। সো ডিসি কারেন্ট হিয়ার সার্কিট we are showing that there is a DC current. So we solve this problem by KVL law. আমরা দেখছি এই সার্কিটে কারেন্টটা ক্লকওয়াইজ ডিরেকশনে ফ্লো করেছে, কিন্তু এখানে যেহেতু আমার ক্যাপাসিটর রয়েছে, সো এখানে কারেন্টটা জিরো। সো ক্লকওয়াইজ ডিরেকশনে ফ্লো করেছে, কারেন্টটা ব্যাটারির পজিটিভ দিক থেকে বেরোচ্ছে ও নেগেটিভ দিকে আসছে। বাট এখানে ব্যাটারির পজিটিভ দিকে কারেন্টটা আসছে না, কিন্তু আমরা এই যে কারেন্টটা পজিটিভ দিক থেকে বেরোয় নেগেটিভ দিকে প্রবেশ করে। সুতরাং এখানে এই 2 ভোল্টেজ ব্যাটারি এই 2 ভোল্টেজকে নেগলেক্ট করবে। সুতরাং আমরা যদি দেখি ফ্রম কেভিএল ল, this voltage minus this voltage and current, just addition current into total resistance. যেহেতু কারেন্টটা ক্লকওয়াইজ ডিরেকশনে ফ্লো করেছে, তো এই অ্যাডিশন জাস্ট কারেন্ট 4 2 8। সো we show that the current is 0 in 2 ohm resistor. Now next problem in WBG 2020 3 number problem. So consider a conducting wire of length L bent in the form of a circle. এটা কন্ডাক্টিং ওয়্যার যার লেন্থটা ছিল L, এটাকে বেন্ড করেছি ইন দ্য ফর্ম অফ এ সার্কেল রেডিয়াস R। সুতরাং আমরা বলতে পারি কি 2 পাই R is equal to L. অ্যানাদার কন্ডাক্টর অফ লেন্থ L, যেখানে এটা ভেরি ভেরি লেস দ্যান R, যেটাকে আমরা বেন্ড করেছি এটা স্কোয়ার ফর্মে। 2 loops are placed in the same plane such that square loop is exactly the center of the circular loop. দুটো লুপকে, একটা লুপ হচ্ছে স্কোয়ার লুপ যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য, প্রতিটা এজ A/4, যেহেতু আমার কন্ডাক্টরের লেন্থ ছিল L, তাহলে প্রতিটা বাহুর দৈর্ঘ্য হয় A/4, এবং সার্কেল তার রেডিয়াস যদি R হয় 2 পাই R is equal to L। পুরো লুপকে আমরা রেখেছি সেম প্লেনে, জাস্ট ওয়াজ দ্যাট দে প্লেসড ইন এ প্লেন সাচ দ্যাট স্কোয়ার লুপ ইজ এক্স্যাক্টলি সেন্টার অফ দ্য সার্কুলার লুপ। স্কোয়ার লুপটা সার্কুলার লুপের সেন্টারে আছে। ফর দ্য মিউচুয়াল ইন্ডাকটেন্স বিটুইন 2 লুপস। সুতরাং এই প্রবলেম সলভ একটু ডাইনামিক্যাল প্রবলেম, দিস প্রবলেম। সো দিস ইজ দ্য L কন্ডাক্টর, এটাকে আমরা সাইটে এসে একটা সার্কেলে যা রেডিয়াস আর, এটা একটা এ লেন্থ বিশিষ্ট কন্ডাক্টর, যাকে আমরা A/4 এ স্কোয়ার A/4 বাহু বিশিষ্ট একটা স্কোয়ারে আমরা ফর্ম দিয়েছি। সুতরাং আচ্ছা, এবারে স্কোয়ারটাকে আমরা রেখেছি একটা সার্কেলের ভিতরে। সুতরাং আমরা জানি যে ম্যাগনেটিক ফ্লাক্স ইকুয়াল টু B ডট A ইন্টু N, এটাকে টোটাল নাম্বার অফ টার্নস। এখানে বি ভেক্টর contribution comes from B vector, comes from the circular loop থেকে B vector contribution তৈরি হচ্ছে। সো B vector সার্কুলার লুপ, আমরা জানি ম্যাগনেটিক ফ্লাক্স কি phi equal to BA, যদি A ভেক্টর আর B ভেক্টর ডিরেকশন সেম হয় cos 0, এখানে A ভেক্টর আর B ভেক্টর ডিরেকশন সেম। সো B সার্কুলার লুপ ইনটু A, N হচ্ছে টোটাল নাম্বার অফ টার্নস, বাট হিয়ার নো টার্নস। তো কার টার্ন? দিস ইজ দ্য স্কোয়ার লুপের টার্ন। তাহলে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হচ্ছে সার্কুলার লুপের দ্বারা, সেন্টার অফ দ্য সার্কুলার লুপ, আর যে এরিয়াটা সেটা প্রডিউস হচ্ছে আর দ্বারা স্কোয়ার লুপের দ্বারা। যে এরিয়াটা স্কোয়ার লুপের যে এরিয়া, তার সঙ্গে ম্যাগনেটিক ফিল্ডটা সার্কুলার লুপের ম্যাগনেটিক ফিল্ডটাকে জাস্ট সার্কুলার লুপ থেকে লুপের মধ্যে দিয়ে কারেন্টটা ফ্লো করার জন্য যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে সেন্টারে, তার সঙ্গে সেই ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে আমরা কার এরিয়া গুণ করেছি, এই যে স্কোয়ার লুপ তার এরিয়াকে আমরা গুণ করে দিচ্ছি। সো আমরা জানি এটা সার্কুলার লুপের ক্ষেত্রে সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড মিউ নট I/2R। তাহলে ইজিলি আমরা দেখাতে পারি L is equal to 2 পাই R this condition. So just substitute করছি L. So A প্রতিটা বাহুর দৈর্ঘ্য স্কোয়ার লুপের A/4, so A square by 16. Now just put this and we know that magnetic flux is equal to, ম্যাগনেটিক ফ্লাক্সকে আমরা রিপ্লেস করতে পারি মিউচুয়াল ইন্ডাকটেন্সের দ্বারা, যেখানে phi is equal to MI, অর্থাৎ ম্যাগনেটিক ফ্লাক্স phi MI এর মধ্যে স্কোয়ার লুপে যে ম্যাগনেটিক ফ্লাক্সটা ফ্লো করেছে, কিসের জন্য? একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে সার্কুলার লুপে কারেন্টটা ফ্লো করার জন্য, আর এই ম্যাগনেটিক ফ্লাক্সটা ফ্লো করেছে স্কোয়ার লুপের মধ্যে দিয়ে, সেটা ইকুয়াল টু M ইন্টু I, যেখানে M হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্স। সুতরাং
আমরা এখান থেকে বলতে পারি যে ফাই ইকুয়াল টু এমআই, তাহলে এই কারেন্ট আর কারেন্ট কেটে গিয়ে মিউচুয়াল ইন্ডাকটেন্সটা আমরা ফাইন্ড আউট করতে পারি। অ্যান্ড দিস দ্য রেজাল্ট অফ দ্য মিউচুয়াল ইন্ডাকটেন্স। কী করলাম আমরা এখান থেকে আমরা যেটা করলাম যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করলাম সেন্টারে, কারেন্টটা সার্কুলার লুপের মধ্যে কারেন্টটা ফ্লো করার জন্যে সেন্টারে ম্যাগনেটিক ফিল্ডটা, আর এরিয়াটা গুণ করলাম কার যে স্কোয়ার লুপটা, কারণ ম্যাগনেটিক ফ্লাক্সটা বের করবো স্কোয়ার লুপের মধ্যে কত ফ্লাক্স পাচ্ছে সেইটার উপর ডিপেন্ড করে। তাহলে ফাই ইকুয়াল টু বি ডট এ, এন যেহেতু এখানে 1, যেহেতু আমার নাম্বার অফ টোটাল নাম্বার অফ টার্মস ইন দ্য স্কোয়ার লুপে 1, তাহলে বি ডট এ আর এ আর বি একই ডিরেকশন, সো cos 0 উই নো cos 0 1। সো এখান থেকে ক্যালকুলেশন আমি দেখতে পারি যে ম্যাগনেটিক ফ্লাক্সটা মিউ নট এস স্কোয়ার পাই বাই 16 বাই এল 16 ইন্টু ওয়াই, তাহলে তাহলে এটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স কার মধ্যে এটা স্কোয়ার লুপের মধ্যে পাসিং করছে। আর আমরা জানি যে ম্যাগনেটিক ফ্লাক্সের সঙ্গে মিউচুয়াল ইন্ডাকটেন্সের ইকুয়েশনকে ফাই ইকুয়াল টু এমআই, জাস্ট পুট দিস রেজাল্ট, সো আই গেট মিউচুয়াল ইন্ডাকটেন্স। So we get next problem. We show this problem comes WBG 2020. This number 4 problem is an important problem. An object is placed 260 semi একটা অবজেক্টকে 60 সেমি দূরত্বে রাখা হয়েছে in front of a convex mirror, একটা কনভেক্স মিররের থেকে। So convex mirror focal length should be also positive. So this is 30 semi. A plane mirror is now placed করা হয়েছে, placed facing the object in between the object and convex mirror. So একটা প্লেন মিররকে আমরা অবজেক্ট আর যে কনভেক্স মিরর তার মাঝে একটা প্লেন মিররকে রেখেছি, সাচ দ্যাট ইট কভার করছে লোয়ার হাফ অফ দ্য কনভেক্স মিরর, তার অর্ধেকটাকে কভার করেছে। হোয়াটস ইজ দ্য ডিস্টেন্স অফ দ্য প্লেন মিরর ফ্রম দ্য অবজেক্ট, তাহলে প্লেন মিররটা আবার ক্যালকুলেট করতে হবে ডিস্টেন্স কত অবজেক্ট থেকে, সো দ্যাট দেয়ার উইল বি নো প্যারালাক্স। হোয়াট ইজ প্যারালাক্স? আর ত্রুটি। প্যারালাক্স মিনস ত্রুটি, এরকম ত্রুটি হবে না বিটুইন ইমেজেস ফ্রম দ্য টু মিরর, দুটো মিরর দ্বারা যে ইমেজগুলো তৈরি হচ্ছে সেই ইমেজে কোনো ত্রুটি হবে না। এর ক্ষেত্রে কি করবো আমরা সকলেই জানি যদি আমরা এই সিস্টেমটাকে এভাবে ধরি, এটাকে যদি একটা যদি আমরা প্লেন এটা একটা সমতল দর্পণ আর এটাকে একটা কনভেক্স মিরর বা উত্তল দর্পণ ধরি, তাহলে আমরা ধরলাম যে এটা অবজেক্ট থেকে এক্স ডিস্টেন্সে রয়েছে, রয়েছে আমার সমতল দর্পণটা। তাহলে এক্স ডিস্টেন্সের সমতল দর্পণের প্রপার্টি কি? যদি আমার বস্তু যদি অবজেক্টটা সমতল দর্পণ থেকে এক্স ডিস্টেন্সে থাকে, তার ইমেজটা অবশ্যই সমতল দর্পণ থেকে এক্স দূরত্বে গঠিত হবে। তাহলে এটাকে আমরা সমতল দর্পণে এক্স নিলাম। আবার আমরা জানি from the convex mirror equation বা from mirror equation 1/v equal to 1/1/a, আর কি ভিটা কি? ভিটা হচ্ছে মিরর থেকে ইমেজের ডিস্টেন্সটা, ইউটা কি মিরর থেকে অবজেক্টের ডিস্টেন্সটা, এফটা কি ফোকাল লেন্থ অফ দ্য কনভেক্স মিরর। সো আমরা দেখতে পাচ্ছি যে বলে দিয়েছে যে 60 সেমি হচ্ছে কনভেক্স মিরর থেকে অবজেক্টের ডিস্টেন্স, আর ফোকাল লেন্থ অবশ্যই পজিটিভ 30 সেমি। তাহলে এখান থেকে ভিটা কত ক্যালকুলেট করছি 20 সেমি, জাস্ট সহজ ক্যালকুলেশন 60 সেমি। তাহলে এখান থেকে দেখুন এটা যদি সেকেন্ড 20 সেমি, চলো 20 সেমি, তাহলে 20 সেমিটা কি? 20 সেমিটা হলো যে কনভেক্স মিরর থেকে এই কনভেক্স মিরর থেকে 20 সেমি, অর্থাৎ যেহেতু এটা পজিটিভ, ভিটা পজিটিভ নাম্বারে এসছে, অবশ্যই এটা রাইট, অবশ্যই এর ডান দিকে থাকবে। যে 20 সেমি যে অবজেক্টটা এখান থেকে যদি 20 সেমি যদি নেগেটিভ আসতো, যদি আমার যে ভিটা সেটা যদি কোনো নেগেটিভ ইন্টিজার আসতো, তাহলে সেটা বাম দিকে থাকতো, এটা সবগুলো জানি। আর যদি পজিটিভ আছে এটা অবশ্যই ডান দিকে থাকবে, কারণ যদি আমি এক্স অক্ষ ধরে নিই বা এটাকে আমি ওয়াই ধরি আর এটাকে যদি আমি এক্স ধরি, এক্স এর পাশটা নেগেটিভ, পাশটা পজিটিভ, তাই আমি 20 সেমিকে পজিটিভ ধরলাম। তাহলে এবার দেখছি যে 20 সেমি আমরা বলেছি যে সমতল দর্পণের সামনে এক্স দূরত্বে বস্তু থাকলে তার পিছনে সেই এক্স দূরত্বে বস্তু অবতার প্রতিবিম্বটা উদিত হয়। সুতরাং কি এই যে আর এখান থেকে যদি অবজেক্ট থেকে যদি আমার সমতল দর্পণের দূরত্ব এক্স হয়, তাহলে এই বাকি এই পুরো ডিস্টেন্সটা হলো 60, তাহলে ব্যাপারটা 60 মাইনাস এক্স। তাহলে এখানে যদি আমার অবজেক্টটা উদিত হয়, ধরলাম যেটা 20 সেমি, তাহলে 60 মাইনাস এক্স প্লাস 20 এটা কি হবে? ইকুয়াল টু এক্স। জাস্ট বুঝুন, এখান থেকে এক্সের তো যদি অবজেক্ট থাকে, তাহলে ইমেজটা কোথায় উঠিতে হবে? এই পুরো এই ডিস্টেন্সে যখন ইমেজটা, কারণ আমি বলে দিয়েছি 20 সেমি, তাহলে এখান থেকে এটা 20 সেমি আর পুরোটাই এক্স, কারণ সমতল দর্পণে অবজেক্ট থেকে যে ডিস্টেন্সে থাকে সমতল দর্পণ থেকে ইমেজটাও সেই ডিস্টেন্সে থাকে, তাহলে 60 মাইনাস এক্স প্লাস 20 এটা ইকুয়াল টু হয় এক্স। তাহলে বলতে পারি যে 60 মাইনাস এক্স, তাহলে এখান থেকে এক্সট্রা কত আসছে 40 সেমি। তাহলে কোনো ত্রুটি আসবে না এরকম কন্ডিশন, এটা ফিজিক্যালি খুব ভালো প্রবলেম যে কোনো ত্রুটি আসবে না
প্যারালাক্স আসবে না, সেই কন্ডিশনে এক্সট্রা সমতল দর্পণটা থেকে অবজেক্টটা কত দূরত্ব রাখলে আমরা ত্রুটি পাবো না, তার দূরত্ব হচ্ছে 40 সেমি। এখানে সব প্রবলেম করানো হবে না, যে ডিফিকাল্ট প্রবলেমও করানো হবে। ফাইটার প্লেন যুদ্ধ বিমান ফ্লাইং করছে হরাইজন্টালি উইথ স্পিড 360 কিলোমিটার পার ঘন্টা অ্যাট অ্যান অ্যালটিটিউড অফ 500 মিটার। ড্রপ সে বোম, তাহলে 500 মিটার উচ্চতায় সে হরাইজন্টালি প্লেনটা চড়েছিল, একটা ফাইটার প্লেন। বোম ফর টার্গেট, সেটা বোম ফেলেছে টার্গেটে স্ট্রেইট অ্যাহেড অফ ইট অন দ্য গ্রাউন্ড, সে নিচের দিকে ফেললো। এ বোম শুড বি ড্রপড অ্যাট হোয়াট অ্যাপ্রক্সিমেট ডিস্টেন্স অ্যাহেড দ্য টার্গেট। বোমটা শুড বি ড্রপড, ফেলা হলো, হোয়াট অ্যাপ্রক্সিমেট ডিস্টেন্স অ্যাহেড দ্য টার্গেট, তাহলে বোমটা কত ডিস্টেন্সে আমার আগে থেকে কত ডিস্টেন্সে মানে বোমটা ফেললে আমার সে টার্গেটে গিয়ে বোমটার সকেটে আঘাত করতে পারবো। অর্থাৎ একটা ফাইটার প্লেন সে হরাইজন্টালি যাচ্ছিল, কত দূরত্ব ভূমি থেকে 500 মিটার, এটা বেগ কত ছিল 300 কিলোমিটার পার ঘন্টা। এবারে সেটা বোম ফেললো টার্গেটের দিকে, তাহলে এই বোমটা কত দূরত্বে ফেললে হরাইজন্টাল ডিস্টেন্সটা এখানে বের করতে বলছি। যে বোম শুড বি ড্রপড করা হচ্ছে হোয়াট অ্যাপ্রক্সিমেট ডিস্টেন্স আইহেড টু টার্গেট থেকে আগে কতটা ডিস্টেন্সে বোমটা ফেললে সেটা টার্গেটে গিয়ে ডাইরেক্ট আঘাত করতে পারবে। সিম্পল প্রবলেম। সো এইচ ডিস্টেন্সে বোমটা তাহলে প্লেনটা আসলে হরাইজন্টাল যাচ্ছিল। এবার প্লেনের যে ভেলোসিটি, এটা হরাইজন্টাল ভেলোসিটি কিন্তু ভার্টিক্যাল ভেলোসিটি নয়, এটা 360 কিমি পার ঘন্টা। এটাকে যদি আমি রেডিউস করি তাহলে 100 মিটার পার সেকেন্ড আসছে ভেলোসিটি, কিন্তু হরাইজন্টাল ভেলোসিটি। দিস মাইন্ড হরাইজন্টাল ভেলোসিটি। এখান থেকে এইচ ইজিক্যাল টু, এবার কত হাইট, এই হাইটটা আমার দেওয়া আছে 500 মিটার। এবার যেহেতু ভিটা হচ্ছে না হরাইজন্টাল ভেলোসিটি, যখন আমি প্লেন থেকে বোমাটাকে ছুড়লাম তখন কিন্তু ইউটা অর্থাৎ ভার্টিক্যাল যে ভেলোসিটি সেটা কিন্তু 0। সুতরাং এখানে ইউটা কত, আমি যদি ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি 0, তাহলে হাফ জি কত, জি 9.8 হয়, ক্যালকুলেশনের সুবিধা ধরলাম 10, তাহলে টিটা বের করতে পারছি, মানে কত সময় পরে আমি এই প্লেন থেকে বোমাটাকে ছুড়লে কত সময় পরে সে টার্গেট হয়, সে টার্গেটটা হয়, এই টার্গেটে কি আঘাত করবে, এটা টাইমটা কত 10 সেকেন্ড। এবার আমরা জানি এই ভিটা কি হরাইজন্টাল ভেলোসিটি, এই ভিটা জি অ্যাক্সিলারেশন ইনটু গ্র্যাভিটি, যাকে জি বলা হয় 9.8। এখানে ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা ধরেছি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশনটা ইনটু গ্র্যাভিটি। এর উপর ইউ অর্থাৎ হরাইজন্টাল ভেলোসিটির কোনো এফেক্ট নেই, এস ইকুয়াল টু কত ইউটি, কতক্ষণ টাইমে বোমাটা টার্গেটে কি আঘাত করবে তার টাইমটা হচ্ছে টি 10 সেকেন্ড। আর ইউ এই হরাইজন্টাল ভেলোসিটি এটা সবসময় সমান, যেহেতু অ্যাক্সিলারেশন কিন্তু গ্র্যাভিটির উপর ডিপেন্ড করে না, কারণ অ্যাক্সিলারেশন কিন্তু গ্র্যাভিটি এর সঙ্গে পারপেন্ডিকুলার থাকে, এর যে কম্পোনেন্ট সেটা ক্যান্সেল আউট হয়ে যায়। তাহলে এস ইকুয়াল টু ইউটি 1000 মিটার, অর্থাৎ যে টার্গেট থেকে হরাইজন্টালের ডিস্টেন্স যদি 1000 মিটার দূরত্বে থেকে আমি বোমাটাকে ছুড়ি, তাহলে সে সঠিকভাবে টার্গেটে গিয়ে আঘাত করবে বোমাটা। এই ক্যালকুলেশন থেকে বোমাগুলো সঠিকভাবে নিক্ষেপ করা হয়। সুতরাং নেক্সট প্রবলেম, যে ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম অন electrodynamics, also magnetic field, not electrodynamics, magnetic field, which are shown in the figure. A single conducting wire which bent করা হয়েছে from the loop in the form of a circle বেরিয়ে আসা, একটা সিঙ্গেল কন্ডাক্টিং ওয়্যার ছিল যাকে আমরা বেন্ট করেছি কিসে, একটা সার্কুলার লুপে, যার রেডিয়াসটা আমার দেওয়া আছে যে আর, কনসেন্ট্রিক্যালি ইনসাইড এ স্কোয়ার, এই স্কোয়ারের ভিতরে যেখানে সাইড স্কোয়ারের সাইডটা কত এই মানে প্রতিটা বাহুর দৈর্ঘ্য হয়ে বলে দিয়েছে যে H2R ইকুয়াল টু H2 পাই। সো এই ব্যাটারি বি ড্রাইভস করেছে কারেন্ট থ্রু দ্য ওয়্যার, কারেন্ট ফ্লো করাচ্ছে ওয়্যারে। তাহলে এখানে পজিটিভ ডিরেকশন থেকে কারেন্টটা বেরোবে, এইভাবে প্রপোজ করবে, কারেন্টটা আবার এই নেগেটিভ জোনে ব্যাটারি চলে আসবে, কারেন্টটা এইভাবে ফ্লো করেছে, কারেন্টটা ফ্লো করেছে। তাহলে the battery B and gap G are negligible size, battery B আর gap G negligible size, determine the strength of the magnetic field at the common center। আমাকে বের করতে হবে স্ট্রেংথটা, ম্যাগনেটিক ফিল্ডটা, আমাকে ম্যাগনেটিক ইন্ডাকশন বা ম্যাগনেটিক ফিল্ডটা বের করতে হবে, বা ফান্ডামেন্টাল ম্যাগনেটিক ইন্ডাকশনটা বের করতে হবে কমন সেন্টারে। সিম্পল প্রবলেম, এটাকে জাস্ট টু কনসেপ্টুয়াল প্রবলেম, এটাকে ভাগ করে দেওয়া আছে। তাহলে একটাই কন্ডাক্টর, তাকে আমি এইভাবে লুপে দিয়েছি, তাহলে কারেন্টটা এই পজিটিভ ডিরেকশন থেকে বেরোচ্ছে, আবার কারেন্টটা এই নেগেটিভ এখানে পৌঁছে নেগেটিভ ডিরেকশনে আসবে, কীভাবে এইভাবে কারেন্টটা ডিরেকশনটা ফ্লো করেছে। তাহলে
হচ্ছে তাহলে স্কোয়ার লুপ, এই স্কোয়ার আমার সেন্টারে ম্যাগনেটিক ফিল্ডটা বের করতে হবে। এই প্রসেসটা স্কোয়ার লুপ কেন, তাহলে এই যে রিজিয়ন এটাকে আমি নেগলেক্ট করবো কেন, বলেছে রিজিয়নটা নেগলিজিবল। তাহলে এখানে স্কোয়ার লুপের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডটা কী হয়, তাহলে স্কোয়ার লুপের একটা সাইডের জন্য, স্কোয়ার লুপের একটা সাইডের জন্য স্কোয়ার লুপের সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড হয় μ0/4 আই ইন্টু ডিস্টেন্স। ডিস্টেন্স কোনটা, স্কোয়ার লুপের সেন্টার থেকে এই সেন্টার যে এই সেন্টার ডিস্টেন্সটা, এর একটা বাহুর জন্য ম্যাগনেটিক ফিল্ড হয় এখানে এই দূরত্ব পয়েন্ট, এখান থেকে এই দূরত্বটা পর্যন্ত। সো এই দূরত্ব পুরোটা যদি এ হয় তাহলে এই ডিস্টেন্সটুকু হয় a/2, এর সেন্টারে বলেছে স্কোয়ার লুপের। সুতরাং আর সাইন θ1 সাইন θ2 কি, এই θ1 হচ্ছে এই অ্যাঙ্গেলটা, θ2 এই অ্যাঙ্গেলটা। এবার θ1 স্কোয়ার লুপের ক্ষেত্রে দুটো কর্ণ পরস্পরকে 90 ডিগ্রি কোণে ছেদ করে, সুতরাং এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি। এটা হলো একটা বাহুর জন্য কন্ট্রিবিউশন কামস ফ্রম 1/8। তাহলে চারটে বাহুর জন্য জাস্ট 4 দিয়ে গুণ করে দিলাম, রেজাল্টটা আমি অবটেন করলাম। আর দেখো স্কোয়ার লুপের ক্ষেত্রে ম্যাগনেটিক কারেন্ট ফ্লো করেছে এই ডিরেকশনে, সুতরাং আমরা ডান হস্ত নিয়ম অনুসরণ করতে পারি যখন কারেন্টটা ফ্লো করে এই ডিরেকশনে, জাস্ট কারেন্টের ডিরেকশনে যদি ডান হাতের কারণ ডান হাতের থামটাকে বসাই, তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা নিচের দিকে হয় এই দিকে ডিরেকশনে, আর উপরের দিকে হয় এই ডিরেকশনে। তাহলে এখান থেকে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা সেন্টার আমাকে বের করতে হলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা সেন্টারে, নট এই পজিশনে। তাই সেন্টার, তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা এভাবে নিচের দিকে নেমে আবার উপরে আসে, নিচের দিকে নেমে আবার উপরে আসে, এইভাবে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হচ্ছে। তাহলে সেন্টারে কি হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ডটা জাস্ট আউটওয়ার্ড, নট ইনওয়ার্ড। এই প্লেনে ইনওয়ার্ড, বাট এই প্লেনে ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন আউটওয়ার্ড ফর দ্য স্কোয়ার লুপ। তাহলে সেন্টারে জাস্ট ক্যালকুলেশন করলাম, এখানে পুরোটা যদি এ হয় তাহলে এখানে এত দূরত্বটা কি a/2, এখানে সাইন থিটা আবার এইভাবে সিস্টেমটাকে কেটে নিলাম সহজে বোঝানোর জন্য, এইভাবে করেছি অঙ্কটাতে, কেটে নিয়েছি জাস্ট সহজে বোঝানোর জন্য। জাস্ট 2y/a সাইন থিটা, সাইন থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি, নাও 1/√2, জাস্ট পুট দিস। অ্যান্ড আমাকে সেকেন্ড কন্ট্রিবিউশন বের করতে হবে সেই জন্য সার্কুলার লুপের জন্য। সার্কুলার লুপের জন্য তার সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড ভেবে কত μ0I/2r, যেখানে রেডিয়াসটা আর। এবার আমাকে রিলেশন, আমাকে অপশান দেখতে হবে, এই সমস্ত পরীক্ষায় অপশানে আছে এ দিয়ে বের করতে হবে, আর দিয়ে বের করার দরকার নেই, তাহলে আরটাকে আমি এ দিয়ে রিপ্রেজেন্ট করে দিই। তাহলে 2r কত, a π/4, তাহলে এখান থেকে বেরিয়ে গেল 20 স্কোয়ার লুপটা, তাহলে 20, তাহলে এটা রেজাল্টটা সার্কুলার লুপের ক্ষেত্রে। আর স্কোয়ার লুপটা কি হয়, স্কোয়ার লুপের রেজাল্ট পেয়েছিলাম এটা, স্কোয়ার লুপ জাস্ট আগে একটু ট্রাই করলাম স্কোয়ার লুপে। তাহলে দেখো এটা প্রপার্টি, যখন স্কোয়ার লুপ তাহলে কারেন্টটা ফ্লো করেছে কোথায়, এই ডিরেকশনে। এবার সেই ডান হস্ত নিয়ম অনুসারে থামকে, ডান হাতের থামকে কারেন্টের ডিরেকশনে বসা, তাহলে ম্যাগনেটিক ফিল্ড এদিকে কি হয়, এই যে এখন কারেন্টটা এভাবে প্রবেশ করছে, কারেন্টটা এভাবে ফ্লো করছে, তাহলে এখানে কারেন্টটা ইনওয়ার্ড, বাট এ পাশে কারেন্টটা আউটওয়ার্ড ফর সার্কুলার লুপ। কিন্তু স্কোয়ার লুপের ক্ষেত্রে উল্টো হয়েছিল, কারেন্টটা সেন্টারে হয়েছিল আউটওয়ার্ড, কারেন্ট নয়, কারেন্টটা ফ্লো করার জন্য ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন বাই ফান্ডামেন্টাল ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা সেন্টারে হয়েছিল কি আউটওয়ার্ড, জাস্ট প্লেনের থেকে আউটওয়ার্ড, আর জাস্ট এই ডিরেকশন এই প্লেনগুলোতে জাস্ট ইনওয়ার্ড। আর সার্কুলার লুপের ক্ষেত্রে জাস্ট উল্টো হয়, দেখে নাও উল্টো কিছু না, ডান হস্ত অনুসারে হয়, কারেন্টের ডিরেকশনে ডান হাতের বুড়ো আঙুল বা থামকেও যদি আমরা বসাই তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা সেন্টারে হয় জাস্ট ইনওয়ার্ড, বাট এপাশে হয় মানে এই সমস্ত প্লেনে হয় জাস্ট আউটওয়ার্ড। তাহলে দেখো সার্কুলার লুপের জন্য সেন্টারে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হচ্ছে সেটা কি হয় আউটওয়ার্ড, আর সেটা সার্কুলার না, সরি স্কোয়ার লুপের জন্য ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হচ্ছে সেন্টার, সেটা কি হয় আউটওয়ার্ড। কিন্তু সার্কুলার লুপের জন্য যেটা তৈরি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড সেন্টারে, সেটা কি হয় ইনওয়ার্ড। দুটো ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন আলাদা। এবার দেখা যাক, মানে যেই ম্যাগনেটিক ফিল্ড আমার ম্যাগনিটিউডটা বড় হচ্ছে সেখান থেকে ছোট ম্যাগনেটিক, যার ম্যাগনিটিউড ছোট সেটাকে বাদ দিলে আমরা রেজাল্টেন্ট ডিরেকশনটা বের করতে হবে, কিন্তু আমাকে এখানে শুধুমাত্র ম্যাগনিটিউডটাই বার করতে হবে। তাহলে রেজাল্টেন্ট ম্যাগনেটিক ফিল্ড এখন এখানে μ0 এর ভ্যালু আসছে μ0I, মানে সার্কুলার লুপের জন্য কন্ট্রিবিউশনের জন্য সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড μ0I/a π × 4, আর স্কোয়ার লুপের জন্য সেন্টারে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত আসছে μ0I/π/2√2। ওকে, তাহলে এখান থেকে দেখা যাক এই যে এখানেও μ0I/π, এখানেও μ0I/π, তাহলে এখানেও 4 গুণ আছে, এখানেও 4 গুণ আছে, শুধু এখানে এক্সট্রা কি 1/√2 নিচে আছে, যদি একটা সংখ্যা দিয়ে এবার দুটো সেম, শুধু এখানে একটা 1/√2 গুণ আছে এক্সট্রা।
তাহলে কি কোনটা বড় হয়? তাহলে সার্কুলার লুপের কন্ট্রিবিউশন যেটা হয় ম্যাগনেটিক ফিল্ড সেন্টার সেটা অবশ্যই বড়, আর স্কোয়ার লুপের কন্ট্রিবিউশন সেটা একটু ছোট হয়। কত ছোট হয়? 1/√2 দিয়ে 1/√2 টার্মস ছোট হয়। তাহলে আবার আমি এদিকে অ্যাড করতাম যদি আমার ডিরেকশন দুটো আলাদা একই হতো ম্যাগনেটিক ফিল্ডের, কিন্তু এখানে ম্যাগনেটিক ফিল্ডের সার্কুলার লুপের যে ডিরেকশন সেটা ইনওয়ার্ড প্লেনের, আর স্কোয়ার লুপের যে ডিরেকশন সেটা হয় আউটওয়ার্ড। আবার সার্কুলার লুপের ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনিটিউডটা বড় হয়, মানে বড় হচ্ছে জাস্ট দেখানো গেল, আর স্কোয়ার লুপের ম্যাগনেটিক ফিল্ডের সেন্টার তৈরি করছে সেটা ম্যাগনিটিউডটা কি হলো? ছোট হলো। তাহলে জাস্ট রেজাল্টটা তাহলে সার্কুলার লুপের কন্ট্রিবিউশন থেকে যে সার্কুলার লুপের কন্ট্রিবিউশন এই স্কোয়ার লুপের কন্ট্রিবিউশন যদি আমরা সাবস্ট্রাক্ট করি, বিয়োগ করি, তাহলে এই রেজাল্টটা আপনি করি। এবার আমাকে দেখতে হবে কোনটা অপশনের সঙ্গে মিলছে, সেই রেজাল্টটাই আমাকে আনতে হবে। 2√2/√2 আমরা এই ফর্মটা আসে, বাস অপশনের সঙ্গে মেলানোর জন্য আমি এই ফর্মটাকে আনলাম, আর এই অপশনটা, তাহলে এটা হচ্ছে কারেক্ট। এরকম অনেক চ্যালেঞ্জিং ও ডিফিকাল্ট প্রবলেম নিয়ে আরও আলোচনা হবে। সো কমপ্লিট।